আচ্ছা, এইবারে আমি তোমাদের এই যে আমি এইটা জাস্ট তোমাদের অ্যাজ আ বুক দেখাচ্ছি, আর কিছুই না। আই হোপ অল অফ ইউ ক্যান সি দিস। দেখতে পাচ্ছ তো? বিলসন অ্যান্ড ওয়াকার, ঠিক আছে? প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি। তো এখান থেকে তোমাদের কিন্তু বেসিক্যালি পড়তে হবে, ঠিক আছে? 233 পাতায়, আই থিঙ্ক 222, ঠিক আছে? একটু বড় করে দিই বইটা। 233 পাতা, বইয়ের 233 মানে হচ্ছে 233, আর এমনি পিডিএফ এর 263 মানে 263 নম্বর পাতা। এতে তোমার 2D জেল আছে, 2D জেলটা পড়বে। তারপরে সেন্ট্রিফিউগেশন নিয়ে প্রত্যেকটা জিনিস আছে, বইটাকে দেখবে, ঠিক আছে? বইটাকে দেখা খুব ইম্পর্টেন্ট। 435 নম্বর পাতায় বোধহয় আল্ট্রা সেন্ট্রিফিউগেশন আছে, ঠিক আছে? তো 435 নম্বর পাতা, এটাতে প্রবাবলি আল্ট্রা সেন্ট্রিফিউগেশন আছে বইয়ের, এমনিতে 465। সেটা দেখে নেবে, অ্যানালিটিক্যাল আল্ট্রা সেন্ট্রিফিউগেশন আছে, ঠিক আছে? তো আম, সেখান থেকেও কিন্তু এই জিনিসটা কিন্তু করতে হবে। আমি অ্যানালিটিক্যাল আল্ট্রা সেন্ট্রিফিউগেশনটা এখান থেকেই পড়াবো। আচ্ছা, আজকে আমাদের মেইনলি যেটা ক্লাসটা রিলেটেড থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা শেপ সাইজ ডিটারমিনেশনের জন্য কিছু টেকনিক ব্যবহার করে থাকি। তো ইট উইল বি অ্যান ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। আমাকে কি কেউ বলতে পারবে যে কি টেকনিক ব্যবহার করে থাকি আমরা একটা প্রোটিনের শেপ শেপ সাইজ ডিটারমিনেশনের জন্য? আমরা কিছু টেকনিক ব্যবহার করে থাকি। তো আমাকে একটু বলো তো কি কি টেকনিক আমরা ব্যবহার করে থাকি। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি। হ্যাঁ, এক্স রে ক্রিস্টালোগ্রাফি অবশ্যই, দ্যাটস দ্য আলটিমেট টেকনিক, অবশ্যই ব্যবহার করা যেতে পারে। মলিকুলার সিভ ক্রোমাটোগ্রাফি আর মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি, দারুণ টার্ম তো। সেটা অ্যাকচুয়ালি জিনিসটা কি আমাকে একটু বলো। দারুণ শুনতে লাগলো জিনিসটা, মানে টার্মটা আমার। একটু আমাকে বলো জিনিসটা কি, আর মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি? হ্যাঁ, আরে এখানে আমি এমনি জিজ্ঞেস করছি না, মানে এখানে ঘাবড়ানোর কি কিছু ব্যাপার আছে? এমনি আই এম জাস্ট আস্কিং যে হোয়াট ইজ দিস মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি। এই যে দেখতে পাচ্ছি আল্ট্রাসেন্ট্রিফিউগেশন খুব ভালো করে দেওয়া আছে এখানে। ওই তো ওখানে একটা ওই রেজিন বা ওই মানে জেল ডেক্সট্রান কিছু একটা দেওয়া হয়, তার মধ্যে দিয়ে ওই মানে জেল বিডের মধ্যে দিয়ে পোরোসিটির হিসাবে সেপারেট হয় মানে প্রোটিন গুলো বা সলিউট মলিকুল গুলো। আচ্ছা, ওই সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি আর একটা নাম। না না আমি জানি, আর ডোন্ট ওয়ারি। 3-4টে নাম আছে। একটা হচ্ছে জেল ফিল্ট্রেশন ক্রোমাটোগ্রাফি, যেটাকে আমরা নর্মাল টার্মে বলে থাকি। আরেকটা হচ্ছে সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি, আর ও যেটা বললো যে মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, আমি জানি এক্স্যাক্টলি কি কি নাম আছে। আমি জাস্ট জিজ্ঞেস করছি, একটু প্রসেসটা আমাকে ঠিক করে বলো। তো এখান থেকে তাহলে ওইভাবে সেপারেট হলে আমরা শেপ সাইজ ইত্যাদি এগুলো কি করে বুঝতে পারি? আমি ডায়নামিক লাইট স্ক্যাটারিং থেকে আমি একটা ছোট্ট জিনিস বলছি, এইটাতে আমি এইভাবে করতে পারবো। তো দিস কুড বি আ প্রিপারেটিভ টেকনিক, যেখানে তোমার দুটো প্রোটিন আছে, সে একটা বড় প্রোটিন আর একটা ছোট প্রোটিন, তুমি দুটোকে আলাদা করে দিবে। কিন্তু আমি বড় প্রোটিনের শেপের ব্যাপারে আইডিয়া বা সাইজের ব্যাপারে আইডিয়া, এইটা মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি থ্রু দিয়ে কিভাবে পাবো? আর তুমি যে মেটেরিয়ালটা বললে না, ডেক্সট্রান, ওটাকে মাস স্পেক্ট্রোমেট্রি দিতে হবে। মাস স্পেকট্রোমেট্রি দিতে হবে, দিয়ে তাহলে মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে আমি মলিকুলার মাসটা ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, আর কে কি বলছো? হ্যাঁ, তুমি কি একটা ডাইনামিক কি বলছো বলো। ডায়নামিক লাইট স্ক্যাটারিং থেকে শেপ জানা যেতে পারে। সেটা জানা যেতে পারে। আচ্ছা, আর তাই ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি করেও জানা যায়। না না, দেখো আমি একটা কথা বলছি, আমাদের আজকের লেকচারটা কিন্তু কোনো ইমেজিং টেকনিকের উপর বেস করে না। কারণ এখন তোমরা প্রায় এন্ডে চলে এসছো, তোমরা এইটা বুঝবে যে পৃথিবীর সবকিছু সলিউশন হচ্ছে এক্স রে ক্রিস্টালোগ্রাফি। ঠিক আছে, এটা তো সবকিছু সলিউশন। বাট আমরা তো প্রত্যেকটা টেকনিক, একটা প্রোটিন আর একটা প্রোটিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে কিনা কিভাবে বুঝবো? স্যার এক্স রে ডিফ্র্যাকশন দিয়ে বুঝে যাবো। ওইভাবে তো হয় না। এক্স রে ডিফ্র্যাকশন ইজ আ চান্স টেকনিক। সেটা তোমার প্রোটিনটা ক্রিস্টালাইজ করবে কি করবে না, তোমার কাছে কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে,
এই জিনিসগুলো কিন্তু এবার মাথায় রাখতে হবে। ওকে, এক্স রে ডিফ্রাকশনটা কিন্তু পুরোপুরি একটা চার্জ টেকনিক। সেখানে প্রোটিনটা ক্রিস্টালাইজ করবে বা করবে না সেটা কিন্তু পুরোপুরি তোমার হাতে নেই। তো সবকিছুর আমরা কিন্তু ক্রায়ো ইলেকট্রন এক্স রে বা এনএমআর এ যেতে পারি। ঠিক আছে, আমরা যদি একটা প্রোটিনের মলিকিউলার ওয়েট জানতে চাই তো সেটার জন্য আমরা এক্স রে ক্রিস্টালোগ্রাফি করবো। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো এইরকম তাহলে তো ব্যাপার হলো, নর্মাল মাস আমার বাড়িতে করে তো করা যায়। টিকটিকি, ইঁদুর, আরশোলা ইত্যাদি বেড়েছে। কি করা যাবে? আমি একটা কামান নিয়ে আসি, এনে সব জায়গায় গোলা মেরে দেবো। যা আছে সব টিকটিকি, পোকা, ইঁদুর, আরশোলা সব মরে যাবে। তো ওইটা তো সলিউশন। তোমার যেটার জন্য, দেখো রিসার্চে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কস্টের ব্যাপার। এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বলছি এবং এই জিনিসটা একটু মাথায় রাখো। আমি বেশি সময় নেবো না, 30 সেকেন্ড বলবো। আমরা কার টাকা দিয়ে রিসার্চ করি? তোমরা কার টাকায় পড়ো? মানে ইউ পে ফিজ ডেফিনেটলি। আর তোমাদের হয়তো ফিজটা কলেজেরই থেকে গেল, কারণ তোমাদের তো সেভাবে প্র্যাকটিক্যাল ইত্যাদি হলো না। বাট ইন নর্মাল কন্ডিশন, ঠিক আছে, ইন নর্মাল কন্ডিশন ধরো যখন আমরা পড়াশোনা করেছি প্রেসিডেন্সি কলেজ এনএসডি, 4 মাসে বোধহয় ফিজ নিতে 110 টাকা, আর ইউনিভার্সিটিতে তখন 100 টাকা করে নিত, বা স্কুলে যখন 15 টাকা মাসে, এরকম বেতন ছিল আমাদের। তো বা আমি যখন রিসার্চ করেছি তখন তো ফেলোশিপ পেতাম, আমি তো কিছু খরচা করিনি। তো এই যে রিসার্চটা, বা এই যে এখন আমি দেবযানী ম্যাডাম আমরা প্রজেক্ট পেয়েছি, আমি তারপরে ইন্দ্রনীল স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের প্রজেক্ট আছে, এই যে টাকাগুলো এগুলো কারা দিচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক, কারা কারা পে করছে এগুলো? হ্যাঁ, কেউ জানো না কারা পে করছে? এ কি? এগুলো তো কি, এটা ল্যাবে তো লেখা আছে কোন একটা সংস্থা দিয়েছে। না না, সে তো ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড গভর্নমেন্টেরই টেকনোলজি, সমস্যা যেমন। ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গল, গভর্নমেন্টের। হ্যাঁ ডিবিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি, সে তো আছে। কিন্তু ওদের তো কোনো মিন্ট বা ট্যাক্স চাল নেই। দিস আর ট্যাক্স পেয়ার্স মানি। এগুলো সব ট্যাক্স পেয়ার্সদের টাকা, যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকায় আমাদের পড়াশোনার থেকে, রিসার্চের থেকে সবকিছু হচ্ছে। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে উই হ্যাভ টু ইউজ দ্য মানি জুডিশিয়াসলি। হ্যাঁ, আমরা সেই টেকনিকটাই ব্যবহার করব যেটা সব থেকে কম কস্টে আমার প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারে। তো এখন থেকে এইটা মাথায় ঢুকিয়ে নাও, সবকিছুর আনসার কিন্তু কোনো কিছু একটা, যদি মলিকিউলার বায়োলজির একটা কিছু এটা কিভাবে করবে, এক্স রে ডিফ্রাকশন, ক্রায়োইলেকট্রন আর এনএমআর, এইটা নয়। কারণ ওইগুলো দে আর ভেরি কস্টলি টেকনিক, প্রথম কথা। দ্বিতীয় কথা, এক্সপার্টিস হয় না, ভেরি টাইম কনজিউমিং টেকনিক। আর এটা হচ্ছে কি ওই টিকটিকি মারতে কামান লাগার মতো ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, কামানটা আমার তখনই লাগবে যখন অন্য কোনো দেশ আমার উপর আক্রমণ করতে আসবে। ঠিক আছে, আচ্ছা এইবার বলো যে আরেকজন তো বলছিল ডায়নামিক লাইট স্ক্যাটারিং এর সাহায্যে আমরা সাইজ জানতে পারি। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে, এই নাকি শেপ জানতে পারি? প্রশ্নটা হচ্ছে যে সাইজ জানতে পারি, আর পারলে কিভাবে পারি, আর না পারলে কিভাবে পারি। দিস শুড বি ফলোড বাই দ্য রং আনসার বাই সায়ন দাস, যে বলল যে না, আমার যদি ওটাকে অ্যানালিটিক্যাল এর পর্যায়ে নিয়ে যেতে হয় মলিকিউলার ক্রোমাটোগ্রাফি বা সাইন্টিফিক ক্রোমাটোগ্রাফিতে, সেক্ষেত্রে কিন্তু আমাকে মাস স্পেকট্রোমেট্রি করতে হবে। আদারওয়াইজ ইটস আ প্রিপারেটিভ টেকনিক। মানে আমি দুটো প্রোটিনকে আলাদা করে প্রিপেয়ার করে রাখলাম, নিয়ে সেগুলো নিয়ে আমি ডাউনস্ট্রিম কাজ করতে পারি। বাট আমাকে যদি সাইজ জানতে হয় তাহলে আমাকে মাস স্পেক করতে হবে। তাহলে এবার কেউ বলবে আমাকে যদি শেপ জানতে হয় তাহলে আমাকে আল্ট্রাসেন্টিগ্রেশন, এই আমাকে এক্স রে ডিফ্রাকশন করতে হবে। তাহলে তো ওই টেকনিকটা অ্যানালিটিক্যাল নয়। তাহলে কি মলিকিউলার ক্রোমাটোগ্রাফিটা অ্যানালিটিক্যাল টেকনিক? না, মলিকিউলার ক্রোমাটোগ্রাফি ইজ মেয়ারলি আ প্রিপারেটিভ টেকনিক, যার সাহায্যে তুমি দুটো প্রোটিন আইসোলেট করছো। অ্যানালিসিসটা তুমি মাস স্পেকট্রোমেট্রি কিংবা এক্স রে ডিফ্রাকশন দিয়ে করছো। সেক্ষেত্রে মলিকিউলার ক্রোমাটোগ্রাফি পড়িয়ে কি হবে? আমি মাস স্পেকট্রোমেট্রি বা এক্স রে ডিফ্রাকশন পড়াবো। তাহলে যে টেকনিক গুলোর সাহায্যে আমি সাইজ এন্ড শেপটা অ্যানালাইজ করতে পারি, আমি সেই টেকনিক গুলো তোমাদেরকে দিচ্ছি। তো এই যে নেক্সট যে ব্যাপারটা, যে ডাইনামিক লাইট স্ক্যাটারিং, ডাইনামিক লাইট স্ক্যাটারিং এ কেউ একটা বললো যে শেপ ডিটারমাইন করা যায়, সাইজ কি ডিটারমাইন করা যায়?
সাইজ বলতে যে মনোমার হিসেবে আছে না ডাইমার হিসেবে আছে এটা ডিটারমাইন করতে পারবো? দেখো একটা কথা বলি, যে কোনো টেকনিক তুমি সেটা সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি ইউজ করো কিংবা ডাইনামিক লাইট স্ক্যাটারিং ইউজ করো, এগুলো কিন্তু শেপের আইডিয়াটা দিচ্ছে based on the molecular weight of the molecule। ঠিক আছে, আমি কিন্তু এই কথাটা বলছি তোমাদেরকে। ডাইনামিক লাইট স্ক্যাটারিং এ at the end of the day we get the size, সেখান থেকে কিন্তু আমি শেপটা ডিটারমাইন করছি, ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড। শেপে ওটা কিন্তু কোনো ইমেজিং টেকনিক নয়, তুমি কোনো ইমেজিং টেকনিক ছাড়া তুমি তো শেপ অন্য কোনো ভাবে বুঝতে পারবে না। তোমাকে শেপ বোঝার জন্য তাহলে দুটো ব্যাপারে আইডিয়া থাকতে হবে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে মলিকিউলার। তাহলে when you are doing size exclusion chromatography you are getting the size, you are not getting the size but you are getting the molecular weight। সেখান থেকে কিন্তু তুমি ডিটারমাইন করতে পারবে যে শেপটা কেমন, সাইজটা কেমন। আবার বলছি, তুমি যখন সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি করছো তখন ইউ আর গেটিং দ্য মলিকিউলার ওয়েট, সেই মলিকিউলার ওয়েটের থেকে তুমি ডিটারমাইন করতে পারছো শেপটা কেমন, সাইজটা কেমন। তুমি যখন ডাইনামিক লাইট স্ক্যাটারিং করছো দেন হোয়াট আর ইউ গেটিং, ইউ আর গেটিং দ্য সাইজ। সেখান থেকে তুমি শেপটা ডিটারমাইন করতে পারবে ইফ ইউ নো দ্য মলিকিউলার ওয়েট। ইউ আর গেটিং দ্য সাইজ, সেখান থেকে তুমি শেপটা ডিটারমাইন করতে পারবে ইফ ইউ নো দ্য মলিকিউলার ওয়েট। ক্লিয়ার হচ্ছে? কেউ কিছু বলবে? আচ্ছা, এবারে আমরা আবার চলে যাই গিয়ে হচ্ছে মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফি, কারণ এটাকে তো মলিকিউলার সিভ আমরা বলি না, তো এই টার্মটা আমার খুব ভালো লেগেছে। এবার আমাকে একটু বলো তো যে মলিকিউলার সিভ ক্রোমাটোগ্রাফিটা এক্স্যাক্টলি কি প্রিন্সিপালে কাজ করে, এবং সেখান থেকে আমরা পড়িয়েছেন দেবযানী ম্যাডাম মলিকিউলার ওয়েটটা কিভাবে ডিটারমাইন করতে পারি। অবভিয়াসলি মাস স্পেক্ট্রোমেট্রি আমরা করবো না, বলো। সলিউট পার্টিকেল গুলো রিটার্ডেশন ওই জেল বিডের মধ্যে দিয়ে। সলিউট পার্টিকেলের রিটার্ডেশন হয় জেল বিডের মধ্যে। আচ্ছা, কিভাবে হচ্ছে রিটার্ডেশনটা? সাইজ এক্সক্লুশন কথাটা কেন বলছো? ওই যেগুলো বড় সাইজে যে বিডের মধ্যে ঢুকতে পারে না সেগুলো এক্সক্লুড হয়ে যায়, এই জন্য। এক্সক্লুড হয়ে যায় মানে সেগুলো থেকে যায় কলমের মধ্যে, না কি হয়? এক্সক্লুড হয়ে যায় মানে যেগুলো বড় সাইজে তোমার মলিকিউলার সিভ, এবার যেগুলো ওই ছাঁকনির মধ্যে ঢুকতেই পারে না সেগুলো কি হয়? বললো স্যার যে পোর্স বিটস এর যে পোর্স হয় সেটার উপর ডিপেন্ড করছে, বা বিটস এর যে পোর সাইজের যে লিমিট সেটাকে এক্সক্লুশন লিমিট বলছে। এক্সক্লুশন বিটস লিমিট এর বলছে ভিতর তো। ঢুকতে আমি পারে এবার না। একটা কথা বলছি, যেগুলো বিডের মধ্যে ঢুকতে পারে না, আমি আবার কোয়েশ্চেনটা রিপিট করছি, সেগুলো কি হয়? সেগুলো বাইরে বেরিয়ে যায় উল্টো দিক দিয়ে, মানে কলমে ঢোকেই না, নাকি সেগুলো কলমে ঢুকে কলমেই থেকে যায়, নাকি সেগুলো দেরি করে বেরোয় কলম দিয়ে, নাকি সেগুলো তাড়াতাড়ি বেরোয়, কি হয়? আমি স্যার ওইগুলো কলম বলছি তাড়াতাড়ি কিন্তু, তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমি কলম ভয়েড বলছি গুলো কিন্তু আছে, আমি বিট বলছি না। হ্যাঁ বলো। হ্যাঁ বিটস এর যে চারিদিকে যে ভয়েড গুলো আছে সে ভয়েডের গ্যাপটা দিয়ে বেরিয়ে যায়, ভেরি গুড, ফার্স্ট বেরিয়ে যায়। দ্যাট ইজ কল্ড দ্য ভয়েড ভলিউম অফ দ্য কলম। হ্যাঁ ঠিক ভয়েড আছে, ভলিউম। ভয়েড ভি ভলিউম জিরো মোটামুটি একটা 120 ml এর কলম হলে 40 ml তার ভয়েড ভলিউম, 40 থেকে 45। এবার ও যেটা বললো ডেক্সট্রান, ইউ ক্যান ইউজ সেফারোজ, ইউ ক্যান ইউজ সুপারডেক্স, তুমি কি ধরনের প্রোটিন আর কি ইয়ে করতে চাইছো, মানে কি রেঞ্জের প্রোটিন তুমি সেপারেট করতে চাইছো তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেফারোজের রেঞ্জ অনেক বেশি, মোটামুটি তোমার 10 থেকে 600 অব্দিও ইয়ে করে দেয়। সুপারডেক্স এরও ভালো রেঞ্জ আছে। ঠিক আছে, মোটামুটি এগুলো মানে তুমি যে মেটেরিয়ালটা চুজ করবে সে মেটেরিয়ালটা চুজ, না সেফারোজ অত করতে পারে, সেফারোজের এক একটা ক্যাটাগরি আছে 10 থেকে 200, সুপারডেক্স অনেক বেশি করতে পারে। বাট দেন আগেন সুপারডেক্স এরও ডিফারেন্ট ইয়ে আছে, সুপারডেক্স 200, 100 এক্সেট্রা। So you'll choose the matrix material based upon the size of the protein you want to separate. Okay,
এইবার যেটা হচ্ছে যে ভয়েড ভলিউম দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, কিন্তু মলিকিউলার ওয়েট আমি কিভাবে ডিটারমাইন করবো? হাউ ডু উই ডিটারমাইন দ্য মলিকিউলার ওয়েট অফ দ্য প্রোটিন ডুইং দিস সাইড এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি? দেখো, মাস প্যাকেট থেকে তো সোজা তুমি বলতে যে একটা ফ্র্যাকশন আমি কালেক্ট করবো, করে সেটাকে এসডিএস পেজে চালিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি করা হয় যে তার কারণ হচ্ছে যে তোমার আদেও যে ফ্র্যাকশনটা তুমি কালেক্ট করছো তাতে তোমার প্রোটিন আছেও কিনা সেটা তুমি কিভাবে ধরবে? আমাকে একটা কথা বলো, যে ফ্র্যাকশনটা তুমি কালেক্ট করছো সেখানে আদেও প্রোটিন আছে কিনা তুমি কিভাবে বুঝবে? কোমাসাই ব্লু দিয়ে যদি স্টেন করি। তুমি কি কলমের মধ্যে কুমাসি ব্লু দেবে? তুমি যে ফ্র্যাকশনটা কালেক্ট করছো, তুমি তো কিভাবে কালেক্ট করলে? তোমার একটা জায়গায় কম্পিউটার স্ক্রিনে অ্যাবজর্বেন্স খুব বেড়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় ফ্র্যাকশনটা তুমি কালেক্ট করবে। এবার তুমি বলছো প্রোটিন আছে, কেন না? সেই অ্যাবজর্বেন্সটা তুমি 280 ন্যানোমিটারে মেজার, ঠিক আছে, তাহলে যেখানে অ্যাবজর্বেন্স যে ভলিউমে বাড়ছে সেই ভলিউমটা তুমি কালেক্ট করছো, কারণ প্রোটিন আছে, ফাইন। বাট দ্যাট ইজ বেসড অন আ সিম্পল অ্যাজাম্পশন যে যেটা বেরোচ্ছে যে তোমার ডিটেক্টরে সিগন্যাল হাই দিচ্ছে, মানে ওই জায়গায় প্রোটিন আছে। তুমি বলবে স্যার এটা তো বোকার মতো কথা, 280 তে আর কি অ্যাবজর্ব করবে? কারণ অ্যাবজর্ব করার দরকার নেই, ঠিক আছে, ওটা তো 280 তে ব্লকও করে দিতে পারে। অপটিক্যাল ডেন্সিটি যদি খুব বেড়ে যায়, ধরো সলিউশনটা প্রেসিপিটেট করে যাচ্ছে, তোমার ডিটেক্টরটা 280 তেই চেক করা হচ্ছে, ওখানে তো ডিটেক্টরটা তো তুমি, এটা তো কোনো স্ক্যানিং হচ্ছে না, তোমার ডিটেক্টরটা 280 তেই চেক করা আছে, প্রোটিন বেরোচ্ছে না কিন্তু কোনো প্রেসিপিটেট বেরোচ্ছে, সেক্ষেত্রে তুমি প্রোটিনের দ্বিগুণ সিগন্যাল পাবে। কেন না? প্রেসিপিটেট তো একটা ওপেক জিনিস, সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, লাইটটাকে পাস করতে দিচ্ছে না। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাইজ এক্সক্লুশন কলম থেকে যখন যে জিনিসটা বেরোচ্ছে সেটাকে কিন্তু তোমার এসডিএস পেজে চালিয়ে দেখতে হবে। এবার তুমি কুমাসি ব্লু দিয়ে স্ক্যান করো যে আদেও আমার প্রোটিন বেরোলো না হাতি ঘোড়া বেরোলো না কি বেরোলো। বোঝাতে পারছি কি আমি? হ্যাঁ স্যার। এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে যে আমি যে ফ্র্যাকশন গুলো কালেক্ট করছি সেগুলো আমাকে এসডিএস পেজ চালিয়ে দেখতে হবে। এবার তোমরা বলবে স্যার এসডিএস পেজ চালিয়ে তো আমি দেখবই, তাহলে আবার এত প্রবলেমের কি আছে? পাশে একটা মার্কার চালিয়ে দিলাম, প্রোটিন মার্কার। অ্যাবসলিউটলি তাই, তুমি তার পাশে একটা প্রোটিন মার্কার চালিয়ে দিতে পারো, কিন্তু তাতে তুমি নেটিভ প্রোটিনের মলিকিউলার ওয়েটটা ডিটারমাইন করতে পারবে না। কেন বলো তো? তুমি এইটা বুঝতে পারো যে এসডিএস পেজ চালিয়ে যে না আমার যে ফ্র্যাকশনটা বেরিয়েছে তাতে প্রোটিনই আছে, ওটা কোনো প্রেসিপিটেটের জন্য হাই 280 সিগন্যাল দেখায়নি, আমার যে ফ্র্যাকশনটা বেরিয়েছে তাতে প্রোটিনই আছে। তাহলে প্রত্যেকটা ফ্র্যাকশন কালেক্ট করার পরে আমি সেটাকে জেনে চালাচ্ছি, চালিয়ে দেখছি খুব একটি চেঞ্জ করে দিয়ে প্রোটিন আছে কিনা। বাট সেইভাবে মলিকিউলার ওয়েটটা কিন্তু ডিটারমাইন করা যাবে না। কেন যাবে না বলো তো? কে বলবে? মানে ডাইমার থাকলে তো এসডিএস ভেঙে দেবে। ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি ঠিক আছে, কারণ আমরা কোনো ফিজিওলজিক্যাল ফর্ম তো ধরতে পারছি না, ঠিক আছে। প্রোটিনটা নেটিভ স্টেটে হয়তো ডাইমার আছে, হ্যাঁ, তাহলে ওটার মলিকিউলার ওয়েটটা হচ্ছে, সে কথার কথা বলছি 60 কেজি, অ্যাকর্ডিংলি ওটার সাইজ, কিন্তু তুমি তো এসডিএস পেজে 30 কেজি দেখতে পাবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু সমস্যাটা, তুমি তো ফিজিওলজিক্যাল স্টেটটা ধরতে পারছো না। এসডিএস এ তুমি যখন দেখছো ওটা তো ডিনেচারিং স্টেট, তুমি খালি মনোমারিক ফর্মটা দেখতে পাচ্ছ। এটা বোঝা গেল? তাহলে সাইজ এক্সক্লুশনের ক্রোম্যাটোগ্রাফির কলমের মধ্যেই আমাকে এমন কিছু একটা করতে হবে যেটার সাহায্যে কিন্তু আমি মলিকিউলার ওয়েটটা ডিটারমাইন করতে পারি। তাহলে সেটা কি করতে হবে? কে বলবে আমাকে? তো একটা স্ট্যান্ডার্ড বানিয়ে নিতে পারি একটা, মানে নোন ভেরি গুড, স্যাম্পল দিয়ে। নোন স্যাম্পল দিয়ে। নোন স্যাম্পলে কি কি নোন স্যাম্পল দিয়ে কি ব্লু স্ট্যান্ডার্ড? ডেক্সট্রান ইউজ করা হয়। না না, তোমার তো স্যাম্পলটা তো প্রোটিন হতে হবে, তুমি স্ট্যান্ডার্ডটা তো আর ডেক্সট্রান দিয়ে বানাতে পারবে না। না, মানে যেটা দিয়ে তুমি একটা ক্যালিব্রেশন কার্ভ বানাবে বা একটা স্ট্যান্ডার্ড বানাবে, দ্যাট হ্যাজ টু বি আ প্রোটিন। ধরো আমার একটা প্রোটিন যদি, কথার কথা বলছি, থাইরোগ্লোবিউলিন 660 কেজি মলিকিউলার ওয়েট হয়, যে কথাগুলো বলছি মাথায় রাখবে কারণ থাইরোগ্লোবিউলিন স্পেসিফিক্যালি ইউজ করা হয়, ঠিক আছে। সেটা যদি 660 কেজি মলিকিউলার ওয়েট হয় সেটা 50 ml এ বেরোবে,
আমার একটা প্রোটিন কার্বনিক অ্যানহাইড্রেট, সেটা যদি 45 কেজি মলিকিউলার ওয়েট হয়, সেটা বেরোচ্ছে গিয়ে হচ্ছে 90 ml। আমার আরেকটা প্রোটিন রয়েছে গিয়ে হচ্ছে তোমার আরএনএ ওয়েট, সেটা 14 কেজি মলিকিউলার ওয়েট, সেটা বেরোচ্ছে গিয়ে হচ্ছে তোমার 100 ml। এটা মোটামুটি আমি একটা সুপারডেক্স কলমের ক্যালিব্রেশনটা করি, ঠিক আছে। তাহলে এই সুপারডেক্স কলমের সুপারডেক্স 200 মানে যেটা মোটামুটি তোমার ওই 50 থেকে 600 কেডি অব্দি বা 400 কেডি অব্দিও অনেক সময় রিজলভ করা যায়। তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাইছি সেইটা হচ্ছে যে এই নোন প্রোটিনস গুলো আগে আমি কলমে চালিয়ে দেব এবং দেখবো কোন প্রোটিনটা কোথায় বেরোয়। সেখান থেকে একটা ক্যালিব্রেশন কার্ভ আমি বানাবো। ছোটবেলা থেকে যে ক্যালিব্রেশন কার্ভ বানিয়ে আসছো ফার্স্ট সেমিস্টার থেকে, সেখানে তোমার আননোন প্রোটিনটাকে প্লট করবে। কি প্লট করবে? ইলিউশন ভলিউম। তাহলে ইলিউশন ভলিউম আর মলিকিউলার ওয়েট যদি এক্স্যাক্টলি ওইভাবে প্লটটা হয় না, বাট আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য জিনিসটা বলছি যে আমি যদি মানে একদম মলিকিউলার ওয়েটের ডাইরেক্ট ভ্যালু নিয়ে প্লট করলে স্ট্রেট লাইন আসবে না কখনো। যাই হোক, যেটা হচ্ছে ইলিউশন ভলিউম আর মলিকিউলার ওয়েট যদি আমি প্লট করি, তাহলে আমি একটা স্ট্রেট লাইন কার্ভ পাবো। এবার আমি আমার প্রোটিনটার ইলিউশন ভলিউম জানিয়ে এবার এক্সট্রাপোলেট করে সেটার মলিকিউলার ওয়েট জেনে নিতে পারবো। ঠিক বলছি? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তাহলে আমার বোঝা যাচ্ছে এই ব্যাপারটা রানিং আউট অফ টাইমের মধ্যে হয়ে গেল। তার মানে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি প্লট করে নিলাম। কিন্তু এইখানে একটা বড় সমস্যা আছে। তোমরা বলবে স্যার মলিকিউলার ওয়েটটা আমি জানলাম, তাহলে মলিকিউলার ওয়েটের উপর ডিপেন্ড করে আমি কিভাবে শেপটা জানতে পারবো? এইখানেই একটা ব্যাপার আছে। তুমি যখন মলিকিউলার মার্কার গুলো চুজ করছো, যে মার্কার দিয়ে তুমি ক্যালিব্রেশন কার্ভ বানাচ্ছ, ইউ হ্যাভ টু চুজ গ্লোবিউলার প্রোটিন। তাহলে তুমি যে মলিকিউলার ওয়েটটা পেলে, দ্যাট করসপন্ডস টু আ গ্লোবিউলার প্রোটিন। বোঝাতে পারছি? দ্যাট করসপন্ডস টু আ গ্লোবিউলার প্রোটিন। মানে ধরো তোমার 40 কেডি হচ্ছে গিয়ে প্রোটিনটা molecular weight, that is actually getting eluted at a volume 75 ml বা 85 ml, কিন্তু এটা ইলিউট হওয়ার কথা ছিল গিয়ে হচ্ছে কত? এটা ইলিউটেড হচ্ছে 85 ml। কিন্তু আমি যদি কলমে দেখি, তাহলে দেখছি যে না, এটার ইলিউট হওয়ার কথা হচ্ছে 90 ml। বোঝাতে পারলাম জিনিসটা? আমি আগের থেকে আমার প্রোটিনের মলিকিউলার ওয়েটটা জানি, কোনো একটা টেকনিকের সাহায্যে জেনেছি। এবার আমি দেখছি যে সাইজ এক্সক্লুশন কলমে সেই 40 কেডির প্রোটিনটা এলিউট হচ্ছে 85 ml, কিন্তু ওটা এলিউট হওয়ার কথা ছিল 90 ml। কারণ ওই কলমটা এমন ভাবেই ক্যালিব্রেটেড হয়েছে যে একটা 40 কেডির প্রোটিন এলিউট হবে গিয়ে হচ্ছে 90 ml। তাহলে এখান থেকে কি আমি প্রোটিনটার শেপের ব্যাপারে কিছু বলতে পারবো? হ্যাঁ, শেপ তাহলে কমপ্লেক্স ছোট। হ্যাঁ, মানে হ্যাঁ, বলো। 90 ml এ যেটা বেরোনোর কথা ছিল সেটার যা শেপ শেপ হবে, যদি সেটা 85 ml এ বেরোয় তাহলে ওর থেকে শেপটা একটু ছোট হবে। বড় হবে? ছোট কেন হবে? সাইজ বড় হবে, এক্সক্লুশন হ্যাঁ বড় হবে, ক্রোমাটোগ্রাফি কি বলছে? যে যেটা বড় তাড়াতাড়ি সেটা বেরোবে, হ্যাঁ আগে বড় বেরিয়ে হবে, বড় যাচ্ছে, হবে, বড় হবে, তাই বড় তো? হবে, বড় হবে। তার মানে এই ক্ষেত্রে আমি বলবো যে মাই প্রোটিন অফ ইন্টারেস্ট ইজ নট আ গ্লোবিউলার প্রোটিন, ইট ইজ আ প্রোটিন হ্যাভিং অ্যান এক্সটেন্ডেড কনফার্মেশন। এই প্রোটিনটার কনফার্মেশনটা কিন্তু এক্সটেন্ডেড কনফার্মেশন, মানে লম্বা জাতীয়, সিলিন্ড্রিক্যাল জাতীয়, এটা গ্লোবিউলার প্রোটিন নয়। কারণ ওটা যেহেতু আমার কলমটা ক্যালিব্রেট করা হয়েছে গ্লোবিউলার প্রোটিন দিয়ে, এবং না 40 কেডির একটা গ্লোবিউলার প্রোটিন 90 ml এ বেরোচ্ছে, কিন্তু আমার প্রোটিনটা 85 ml এ বেরোচ্ছে। তার মানে কিন্তু আমার প্রোটিনটা গ্লোবিউলার প্রোটিন নয়, এটার একটা এক্সটেন্ডেড কনফার্মেশন। সিমিলারলি উপায় আছে যার সাহায্যে সাইজও ডিটারমাইন করা যায়, এক্সাক্ট রেডিয়াসটা কত সেটাও বার করা যায়।
বাট সেটার জন্য একটা বেটার টেকনিক এখন আমি তোমাদেরকে বলছি এই ক্লাসের আগে। তাহলে এই সাইজ এক্সক্লুশন নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে জিজ্ঞেস করো তো। যদিও ম্যাডাম পড়িয়েছেন, ম্যাডাম আমার থেকে অনেক ভালোই পড়াবেন। তো আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো তো। এই কনসেপ্টটা বুঝলো তো, কলমটাকে ক্যালিব্রেট করা হয়েছে গ্লোবিউলার প্রোটিন দিয়ে। তাহলে তোমার প্রোটিনটা যদি গ্লোবিউলার হতো তাহলে সেটা ক্যালিব্রেশন কার্ভে 40 কেডি প্রোটিন 90 ইয়েতে আসে, কিন্তু সেটা আসতে গিয়ে হচ্ছে তোমার 85-এ, তার মানে সেটার এক্সটেন্ডেড একটা কনফার্মেশন আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে যে তোমার এই এই এক্সটেন্ডেড কনফার্মেশন তো ঠিক আছে, 2 নম্বর যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমার প্রোটিনটার এক্সটেন্ডেড রেডিয়াসটাও কিন্তু এখান থেকে ডিটারমাইন করা যায়। সবথেকে ইম্পর্টেন্টলি ফিজিওলজিক্যাল স্টেটটা। হ্যাঁ, কারণ তুমি এসডিএস এ যখন চালাচ্ছ সেটা কি মোনোমার, তোমার সবকিছুই ডিনেচার্ড হয়ে যাচ্ছে। কমপ্লেক্স হলে দুটো, হেটেরোডাইমারিক কমপ্লেক্স হলে দুটো আলাদা মোনোমারিক ফর্মে পাবে, আর হোমোডাইমারিক কমপ্লেক্স হলে একটাই ব্যাট পাবে মোনোমারিক ফর্মে, আনলেস ইউ আর ক্রস লিঙ্কিং, যেটা আমি বলেছিলাম। এসডিএস পেজেও ডাইমারিক ফর্ম ধরা যায়, ইউ হ্যাভ টু ক্রস লিঙ্ক ইউজিং ক্রস লিঙ্কার। গ্লুটারালডিহাইড যেটা বললাম না ইলেকট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে, তখন ক্রস লিঙ্কার ইউজ করতে হবে, ইপিএস গ্লুটারালডিহাইড। যাই হোক, তো ফিজিওলজিক্যাল স্টেটটা জানতে পারছি এই সাইজ এক্সক্লুশনে। বাট আমি যদি সাইজটা জানতে চাই তাহলে ডাইরেক্ট সাইজের ইনফরমেশন যে টেকনিকটা দেয়, সাইজের মলিকিউলার ওয়েটের না, কিন্তু সেটা হচ্ছে ডাইনামিক লাইট স্ক্যাটারিং। ডাইনামিক লাইট স্ক্যাটারিং বলে যে একটা পার্টিকুলার মলিকিউল আছে, তার বাইরে সলভেন্টের লেয়ার আছে, তো সেকেন্ড সলভেন্টের লেয়ার মানে একটা ওয়াটার মলিকিউলের লেয়ার আছে, তার বাইরে আবার দ্বিতীয় ওয়াটার মলিকিউলের লেয়ার আছে। সেকেন্ড সলভেন্ট লেয়ার থেকে যে স্ক্যাটারিংটা হচ্ছে সেটার উপর বেস করে সেই মলিকিউলটার হাইড্রোডাইনামিক রেডিয়াসটা প্রোভাইড করছে। সো আই এম গেটিং টু নো অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মলিকিউল। হাইড্রোডাইনামিক রেডিয়াস, সেখান থেকে আমি সাইজটা জানতে পারছি। এইবার দ্য প্রি রিকুইজিট ইজ, আমার যদি মলিকিউলার ওয়েটটা জানা থাকে, আমার যদি মলিকিউলার ওয়েটটা জানা থাকে, তখন কি হবে না, আমি আবার বুঝতে পারবো যে মলিকিউলটা এক্সটেন্ডেড না গ্লোবিউলার। কারণ যে সাইজটা আমি পাচ্ছি সেই সাইজটা যদি ওই যে মলিকিউলার ওয়েটের থেকে, ধরো আমার মলিকিউলার ওয়েট হচ্ছে 40 কেজি, তাহলে সেইটা একটা পার্টিকুলার সাইজ আমি পাবো 40 কেজি একটা প্রোটিনের। কতটা তোমার, যদি একটা 40 কেজির গ্লোবিউলার প্রোটিন হয়, ঠিক আছে, সেইখান থেকে তুমি তার কতটা সাইজ হবে জানতে পারবো। আর ভাইসি ভার্সা, আমার যদি একটা পার্টিকুলার সাইজের প্রোটিন হয়, হ্যাঁ, তাহলে গ্লোবিউলার, আমি কিন্তু বারবার অ্যাজিউম করে নিচ্ছি গ্লোবিউলার, একটা পার্টিকুলার সাইজের গ্লোবিউলার প্রোটিন হয়, তাহলে তার মাস কত হতে পারে। কিভাবে? খুব সহজ ব্যাপার। আমি যদি একটা ডেনসিটির কনসেপ্ট নিয়ে যাই, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট ডেনসিটি হয় প্রত্যেকটা প্রোটিনের, তো আমি হাইড্রোডাইনামিক রেডিয়াসটা জানি মানে আমি ভলিউমটা জেনে যাচ্ছি, তো সেখান থেকে আমি মলিকিউলার ওয়েটটা কিন্তু ক্যালকুলেট করতে পারছি। খুব ক্রুড ভাবে বললাম, অ্যাকচুয়ালি এইভাবে করা হয় না, কিন্তু আমি তোমাদের ডাইনামিক লাইট স্ক্যাটারিং পড়িয়েছি, সেটা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে করা হয়। বাট দ্য কনসেপ্ট ইজ, আমার যদি হাইড্রোডাইনামিক রেডিয়াসটা জানা থাকে সেখান থেকে আমি মাসটা পেয়ে যাব, আমার যদি মাসটা জানা থাকে সেখান থেকে আমি হাইড্রোডাইনামিক রেডিয়াসটা পেয়ে যাব। তাহলে আমি ডিএলএস দিয়ে হাইড্রোডাইনামিক রেডিয়াসটা ডিটারমাইন করছি। বাট এই যে মাস আর রেডিয়াসের এই যে ইন্টার কনভার্সনের ব্যাপারটা, দিস ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন যে প্রোটিনটা হচ্ছে গ্লোবিউলার। কারণ একটা গ্লোবিউলার প্রোটিনের জন্য যে ফর্মুলায় ক্যালকুলেটেড হয়, একটা পলিস্যাকারাইড, আমি তো ডিএনএস পলিস্যাকারাইড দিয়েও করতে পারি, সেটাকে কিন্তু সিলিন্ড্রিক্যাল অ্যাজিউম করে নেওয়া হয়, সেটা দিয়ে অন্যভাবে ক্যালকুলেট হয় এই মাস আর হাইড্রোডাইনামিক রেডিয়াস। ওকে, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সময় খুব কম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আবার কি দেখতে পাচ্ছি যে আমার যা প্রোটিনটার মলিকিউলার মাস যদি নোন হয়, আমি দেখি করসপন্ডিং হাইড্রোডাইনামিক রেডিয়াসটা বেশি আছে। 40 কেজি প্রোটিনের জন্য সে আসার কথা ছিল 3 ন্যানোমিটার, আজকে 5 ন্যানোমিটার। তখন আমি কি করব, তখন কিন্তু আমি আবার বলতে পারবো যে প্রোটিনটা এক্সটেন্ডেড কনফার্মেশন আছে, এটা গ্লোবিউলার প্রোটিন নয়। ওকে, এটা গ্লোবিউলার প্রোটিন নয়, প্রোটিনটা এক্সটেন্ডেড কনফার্মেশনে আছে।
হ্যাভিং সেড দ্যাট, আমার যদি উল্টো ইনফরমেশনটা থাকে যে আমি জানি যে দিস ইজ আ গ্লোবিউলিন, এটা একটা গ্লোবিউলার প্রোটিন, দিস ইজ আ গ্লোবিউলিন, সেক্ষেত্রে আমি কিন্তু ডাইরেক্টলি ফ্রম দ্য হাইড্রোডাইনামিক রেডিয়াস আই ক্যান ডাইরেক্টলি ক্যালকুলেট দ্য মাস অফ। কারোর কোনো ডাউট থাকলে তাড়াতাড়ি বলো, নেক্সট ডে আমরা অ্যানালিটিক্যাল সেন্ট্রিফিউগেশন করবো, করে এই ব্যাপারটাকে এন্ড করবো। বলো কারোর কোনো ডাউট থাকলে। সাইজ এক্সক্লুশন যে ক্রোমাটোগ্রাফি লাস্টে তো অনেক ডিটেক্টরস থাকে, ওইগুলো তো আমাদের ডাইরেক্ট মলিকুলার ওয়েটই জানিয়ে দেয় নাকি? না, কোনোদিনও সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফিতে তোমার ডাইরেক্ট মলিকিউলার ওয়েট জানাতে পারে না। সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি ডিটেক্টর হচ্ছে যে তোমার যে মলিকিউলটা কলম থেকে বেরোচ্ছে সেইটাকে ডিটেক্ট করে, মানে হচ্ছে গিয়ে যে ধরো তুমি 280 তে ডিটেক্টর সেট করে রেখেছো, তাহলে তুমি অ্যাবজর্বেন্স কখন পাবে? যখন কলম থেকে এলিউট হচ্ছে কোনো প্রোটিন। সিমিলারলি ডিএনএ এর জন্য হয়, আরএনএ এর জন্য হয়, যদিও সেগুলো অত কমন নয়, এগুলো মেনলি প্রোটিনের ক্ষেত্রেই করা হয়, ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে খুব রিয়েলি করা হয়। ইলিউশনের ওখানে ডিটেক্টর লাগানো রয়েছে যেটা বলছে যে শুধু বাফার বেরোচ্ছে না বাফারের মধ্যে প্রোটিন আছে। যদি প্রোটিন বেরোয় তাহলে 280 ডিটেক্টর সেটা ডিটেক্ট করতে পারবে, এন্ড ইউ উইল গেট আ ডিটেকশন কার্ভ। বাট ওইটা সিম্পল আছে না নেই সেটার ডিটেক্টর, ওটা কোনো অ্যানালিটিক্যাল ডিটেক্টর নয় যে যে জিনিসটা বেরোচ্ছে সেটা দেখে করসপন্ডিং মলিকিউলার মাসটা বলে দিচ্ছে। ওটা কোনো সাইজ মেজার করছে না, বা নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড মেজার করারও অবভিয়াসলি ওখানে কোনো টেকনিক নেই, ওখানে প্রোটিন আছে না নেই এটা।